আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সংবিধানের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে কথা বলবো। মামলাটির নাম হচ্ছে কাজী মুখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ। মামলাটি বেরুবারি মামলা নামেও পরিচিত। এই মামলাটি আসলে কেন গুরুত্বপূর্ণ? কারণ এই মামলাটি আমাদের দেশের আইনি কাঠামোতে কিছু যুগান্তকারী পরিবর্তন এনেছে, আমাদের ব্যাখ্যার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রাখেছে। তো এই মামলাটি মূলত একটি আন্তর্জাতিক চুক্তিকে চ্যালেঞ্জ করেছিল। চুক্তিটি ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্য দিয়ে। তো এই মামলার মাধ্যমে আমরা কিছু মৌলিক প্রশ্নের উত্তর খুঁজে পাবো, যেমন সরকারের হাতে কি দেশের ভূখণ্ড কিংবা অন্য কোনো দেশকে দেওয়ার কোনো ক্ষমতা আছে কিনা। এছাড়া এরকম সিদ্ধান্তের ক্ষেত্রে জাতীয় সংসদ বা পার্লামেন্টের ভূমিকা কি, আর একজন সাধারণ নাগরিক হিসেবে সরকারের এমন পদক্ষেপকে কি আদালতে চ্যালেঞ্জ করা যায়। তো এই মামলাটি বাংলাদেশের সংবিধান এবং জনস্বার্থ মামলার ক্ষেত্রে এমন কিছু গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে যা আজও আমাদের আইনি ব্যবস্থাকে অনেকটাই প্রভাবিত করে। তো আমরা যদি মামলা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি, তো মামলাটি ফ্যাক্ট শুরু হয়েছিল 1947 সাল থেকে, যখন দেশ ভাগ হয়। তো রেড ক্লিফ অ্যাওয়ার্ড আপনারা জানেন যে ভারত পাকিস্তান কিংবা যে সময় হচ্ছে সীমানা ভাগ হয়, তখন রেড ক্লিফের দায়িত্ব ছিল যে ভারত এবং তৎকালীন পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশের মধ্যে সীমানা নির্ধারণ করা। কিন্তু এই সীমানা নির্ধারণের সময় একটা ছোট্ট ভূখণ্ড যার নাম হচ্ছে বেরুবারি ইউনিয়ন নং 12, সেই এলাকাটি নিয়ে বেশ অস্পষ্টতা তৈরি হয়। এটি ছিল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একটি অংশ। তো সীমানা নিয়ে বিভ্রান্তিটা আসলে তৈরি হয় কখন? তো আমরা দেখব যে রেড ক্লিফ অ্যাওয়ার্ডে মনে করা হয়েছিল যে বেরুবাড়ির দক্ষিণ অংশ যেটা আছে ওটা দক্ষিণ মানে পূর্ব পাকিস্তানের অংশে পড়েছে, কিন্তু বাস্তবে পুরো বেরুবাড়ি অঞ্চলটি ভুল করে ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। ফলে সীমানা নিয়ে একটি বড় ধরনের জটিলতা দেখবো যে আমরা তৈরি হয়। এর পরবর্তীতে 1958 সালে নুন নেহেরু চুক্তি, এই যে সমস্যা এটা সমাধানের জন্য তৎকালীন পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ফিরোজ খান নুন এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যিনি আছেন, তো উনি কিন্তু একটা চুক্তি স্বাক্ষর করেন। তো ওনাদের এই চুক্তিটার নাম হচ্ছে নুন নেহেরু চুক্তি। এই চুক্তিতে এটা সিদ্ধান্ত হয় যে বেরুবারি ইউনিয়ন নং 12 এর দক্ষিণের অর্ধেক অংশ যেটা আছে এটা পাকিস্তানকে দিয়ে দেওয়া হবে। একই সাথে উভয় দেশের মধ্যে থাকা অন্যান্য কিছু ছিটমহল নিয়েও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। তো এরপরে আমরা যদি দেখি যে ভারত আসলে এটার জন্য সাংবিধানিকভাবে কি কি পদক্ষেপ নেয়। তো 1960 সালে ভারতের সুপ্রিম কোর্ট একটি রায় দেয়। তো নুন নেহেরু চুক্তি বাস্তবায়নের জন্য ভারত যখন পদক্ষেপ নেয়, তখন সুপ্রিম কোর্ট এটাকে চ্যালেঞ্জ করা হয়। তো ভারতের সুপ্রিম কোর্ট বেরুবারি ইউনিয়ন কেস একটা গুরুত্বপূর্ণ রায় দেয়। তো আদালত বলে যে কোনো ভূখণ্ড অন্য দেশকে দিতে হলে শুধু চুক্তি করলেই হবে না, এর জন্য ভারতীয় পার্লামেন্টে একটি সাংবিধানিক যে সংশোধনী এটা দরকার হবে। তো এই জন্য যেটা হয়, এই রায়ের পর ভারত সরকার নবম সাংবিধানিক সংশোধনী পাশ করে নুন নেহেরু যে চুক্তিটা আছে এটাকে বৈধতা দেয়। এখন চুক্তি যে বাস্তবায়নে তারপর আমরা দেখবো যে অনেকটাই বিলম্ব হয়। এর একটা মেইন কারণ ছিল হচ্ছে 1962 সালে চীন ভারত যে যুদ্ধ হয় এটা, আবার 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে বেরুবাড়ি বা ছিটমহলগুলো আর বিনিময় করা হয় নাই। ফলে এই যে অমীমাংসিত যে ভূখণ্ড সংক্রান্ত বিরোধটি, এটা কিন্তু বাংলাদেশ সরকার অনেকটা উত্তরাধিকার হিসেবে পায়। তো বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা দেখবো এটা নিয়ে আবার একটা চুক্তি হয়, দিল্লি চুক্তি নামে পরিচিত। 1971 সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ যখন স্বাধীন হয়, আমরা হচ্ছে আমাদের যে সংবিধান আমরা তৈরি করি, ওইখানে 2 ক অনুচ্ছেদে আমরা দেখবো যে বাংলাদেশ ভূখণ্ড হিসেবে আসলে একটা ডেফিনেশন দেওয়া হয়, যেটা হচ্ছে 1971 সালের 26শে মার্চের পূর্ব পর্যন্ত পাকিস্তান হিসেবে মানে পরিচিত ছিল, ওটা হচ্ছে বাংলাদেশ। তো এরপর আমরা দেখবো 1974 সালে 16ই মে যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির আরেকটা নাম হচ্ছে দিল্লি চুক্তি বা মুজিব ইন্দিরা চুক্তি নামে পরিচিত এটা। এই চুক্তির মেইন উদ্দেশ্যটা ছিল হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যত সীমানা বিরোধ আছে ওইগুলোকে হচ্ছে দূর করা। এই চুক্তির কিছু গুরুত্বপূর্ণ আমরা যদি ফিচারের কথা আলোচনা করি, যে একটা হচ্ছে যে আচ্ছা, এই চুক্তির একটা শর্ত ছিল। এই চুক্তির শর্তটা ছিল এখানে চুক্তিটা কার্যকর হতে হলে অনলি টেক এফেক্ট আপন দ্য রেটিফিকেশন বাই বোথ দ্য গভর্নমেন্ট, যে দুইটা গভর্নমেন্টই যদি রেটিফিকেশন করে তাহলে এই চুক্তিটা কার্যকর হবে। তো এটাকে আপনারা জানেন আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিকে এটাকে বলে ডুয়ালিজম। তো এই চুক্তির গুরুত্বপূর্ণ প্রভিশনে যদি একটা কথা বলি যে ইন্ডিয়া আসলে এখানে কি পাবে। ইন্ডিয়া হচ্ছে বেরুবারি ইউনিয়নের যে 12 নং এর যে দক্ষিণাংশ এটা ভারত নিজের কাছে রাখবে, আর এর আশেপাশের কিছু ছিটমহলও ভারত পাবে। আর বাংলাদেশ এটার বিনিময়ে পাবে হচ্ছে
দহগ্রাম এবং অঙ্গরপোতা যে হচ্ছে ছিটমহল, এই দুইটা পাবে। এছাড়াও 3 বিঘা করিডোর যেটা আছে দহগ্রাম ও অঙ্গরপাতার সঙ্গে যে বাংলাদেশ মূল ভূখণ্ডের একটা সংযোগের জন্য একটা ছোট্ট করিডোর আছে, ওটাকে বলে 3 বিঘা করিডোর, সেটা বাংলাদেশ চিরস্থায়ী লিজ হিসেবে পাবে। আর আরেকটা শর্ত ছিল এটাই যে উভয় দেশের চুক্তিটি শুধুমাত্র তখনই কার্যকর হবে যখন এটাকে রেটিফাই করা হবে। তো মামলার সূচনাটা আসলে এর পরেই হয়, যে 1974 সালে আমরা দেখবো যে হাইকোর্টে একটা রিট আবেদন করা হয়। তো সুপ্রিম কোর্টের আইনজীবী উনি হচ্ছে কাজী মুখলেসুর রহমান, ইনি হচ্ছে সংবিধানের 102 ক এর 2 অনুযায়ী আমরা দেখবো যে অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দাখিল করেন। ওনার মূল যুক্তিটা ছিল এরকম যে দিল্লির চুক্তি হচ্ছে আসলে অসাংবিধানিক, কারণ এর মাধ্যমে বাংলাদেশের যে ভূখণ্ড এটা ভারতের কাছ থেকে হস্তান্তর করা হচ্ছিল, যা আমাদের সংবিধানের যে 2 এর ক এটার সাথে এই অনুচ্ছেদের লঙ্ঘন। উনি এটা দাবি করেন যে বেরুবাড়ির দক্ষিণাংশ ওটা আসলে মূলত বাংলাদেশের অংশ। তো এইভাবে যদি কোনো চুক্তির মাধ্যমে আমরা দেশের অংশ হস্তান্তর করি, আমাদের যে বাংলাদেশের সার্বভৌমত্ব আছে এটা ক্ষুণ্ণ হবে। তো তার এই আবেদনটি সরকারের ক্ষমতা নিয়ে একটি মৌলিক প্রশ্ন তুলে। মৌলিক প্রশ্নটা কি, যে নির্বাহী বিভাগ কি দেশের সীমানা পরিবর্তন করতে পারে, আর যদি পারে কিভাবে? আদালত প্রথমে আসলে কি করে, আমরা দেখবো যে এটার 2টা ডিভিশন আছে, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনে আর একটা হচ্ছে আপিলেট ডিভিশন। আমরা যে মামলাটা পড়তেছি ওটা মূলত আপিলেট ডিভিশনের ভাষণটা। তো হাইকোর্ট ডিভিশনে কাজী মুখলেসুর রহমানের যে আবেদনটা ছিল ওটা কিন্তু খারিজ করা হয়। তো আদালত বলে যেহেতু চুক্তিটা এখন পর্যন্ত অনুমোদনই করা হয় নাই, রেটিফিকেশন যেহেতু হয় নাই, তো এটা এখনো কার্যকর হয় নাই। তো কাজী মুখলেসুর রহমানের যে আবেদনটা ছিল এটা প্রিম্যাচিওর, যে এখনো পরিপক্ক হয় নাই, কারণ তার মেন কারণ হচ্ছে চিঠিটা রেটিফাইড হয় নাই। তো কিন্তু এরপরেও আপনারা জানেন যে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে সার্টিফাইড দ্যাট আপনার 103-এ সংবিধানে 103-এ দেখবেন যে আপিলের ক্ষেত্রে সার্টিফিকেট দেওয়া লাগে একটা ক্ষেত্রে, যখন সংবিধান সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত থাকে। তো হাইকোর্ট ডিভিশন এই সার্টিফিকেটটা দেয় যে না, আপিলের ডিভিশনে এই মামলাটা যেতে পারে, কারণ যেহেতু এই মামলায় একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন জড়িত আছে, তো সুপ্রিম কোর্টে আপিল বিভাগে মামলাটা আসলে শোনা উচিত। তো আপিল বিভাগে যখন এই মামলাটা পৌঁছায়, তো এই মামলাটা তখন যে প্রধান বিচারপতি যিনি ছিলেন সায়েম, ওনার নেতৃত্বে 4 সদস্যের একটি বেঞ্চ এই মামলাটি শুনানি করেন। তো এই মামলার আসলে কি ইস্যু, আমরা যদি অবজেকশন গুলো চিন্তা করি যে সরকার কি কি যুক্তি দেয়, তো ওনারা প্রথমেই বলেন যে আপিলের বৈধতা নিয়ে ওনারা কথা বলেন, যে কি যে হাইকোর্ট যে সার্টিফিকেটটা দিয়েছে এটাতে আসলে কোন সাংবিধানিক প্রশ্নটা জড়িত আছে এটা উল্লেখ করা হয় নাই। তো যেহেতু স্পেসিফিক কোশ্চেনটা ফর্মুলেট করে দেওয়া হয় নাই, তো এই সার্টিফিকেটটা দেওয়া ছিল ডিফেক্টিভ একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। আবার ওনারা বলেন যে আমরা জানি 102-এর ক্লজ 2-তে কেউ যদি অ্যাপ্লাই করতে চান, ওনার কিন্তু 3টা রিটের ক্ষেত্রে রিট অফ ম্যান্ডামাস, প্রহিবিশন আর হচ্ছে সার্সিওরারি, এই 3টা ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রিভড পারসন হওয়া লাগে। তো ওনারা বললেন যে কাজী মুখলেসুর রহমান আসলে কোনো অ্যাগ্রিভড পারসন না, তার কারণ যে উনি পার্সোনালি এটার জন্য ক্ষতিগ্রস্ত হন নাই, তো ওনার যে লোকাল স্ট্যান্ডাই যে ওনার স্ট্যান্ডিং নাই। আর আরেকটা থার্ড আর্গুমেন্টটা হচ্ছে অ্যাক্ট অফ স্টেট ডক্ট্রিন, যে ওনারা বলেন যে এই চুক্তিটা হচ্ছে একটা রাষ্ট্রের কার্য, মানে এটা এমন একটা কাজ যা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার বলে হচ্ছে করা হয়েছে, এর জন্য এটা হচ্ছে আদালতের যে ক্ষমতা এটার বাইরে। আর আরেকটা হচ্ছে প্রিম্যাচিওর অ্যাপ্লিকেশন, যেটার কারণে হচ্ছে হাইকোর্ট ডিভিশনও এটা ডিসাইড করেছে। বলছে ট্রিটিটা তো এখনো এফেক্টিভ না, যেহেতু কার্যকর করা হয় না, আবেদনটা হচ্ছে অপরিপক্ক। তো আমরা দেখবো যে আসলে এই ইস্যুগুলাতে যে আসলে কি কি ডিসিশন দিয়েছে কোর্ট। তো এরপরে আসলে কোর্ট ফার্স্ট ইস্যু নিয়ে আসলে কি ডিল করলো। ফার্স্ট ইস্যুতে কোর্ট বললো যে আদালত স্বীকার করছে যে না, আসলে হাইকোর্টের যে সার্টিফিকেটটা ছিল এটা ত্রুটিপূর্ণ ছিল। তো হাইকোর্ট ডিভিশনের যে অ্যাপ্রোচটা ছিল এটা মেকানিক্যাল অ্যাপ্রোচ, যে সার্টিফিকেট দেওয়াটা আসলে মেকানিক্যাল অ্যাপ্রোচে দেওয়াটা ঠিক হয় নাই, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করা উচিত ছিল। তো আপিলেট ডিভিশন শেষ পর্যন্ত বলে যে শুধুমাত্র এর প্রসিডিউরাল যে টেকনিক্যালিটি আছে কিংবা কারিগরি ত্রুটির কারণে আমরা শেষ পর্যন্ত রিফিউজ করব না, মামলা শোনাটা রিফিউজ করব না। তার কারণ এখানে রেজড এ সিগনিফিকেন্ট কনস্টিটিউশনাল কোশ্চেন, যেহেতু একটা সংবিধানের একটি খুবই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন এটা তৈরি করতেছে, এই জন্য আমরা এটাকে খারিজ করব না, এটা অন মেরিট আমরা ডিসপোজাল করব রেদার দেন অন ডিসমিসাল অন প্রসিডিউরাল গ্রাউন্ডস। এরপরের যে ইস্যুটা ছিল লোকাল স্ট্যান্ডাই নিয়ে, এই ইস্যুতে কোর্ট বললো যে না, the rule established a precedent for a more liberal interpretation of standing in public interest litigation in Bangladesh.
তো আমরা পিআইএল এর যে ক্লাস ওইখানে কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যে এখানে একটা লিবারেল ইন্টারপ্রিটেশন নেওয়া হলো। পার্সোনাল অ্যাগ্রিভেড যে ডেফিনেশনটা, এটা তারা ন্যারো ইন্টারপ্রিটেশন যেটা ছিল যে পার্সোনালি অ্যাগ্রিভ হইতে হবে না, হার্ট ব্লিডস প্রিন্সিপাল আপনারা জানেন, ওইটা কাইন্ড অফ এটা। তো কোর্ট বললো যদি সাফিসিয়েন্ট ইন্টারেস্ট থাকে কারো, তাহলে সে ইচ্ছা করলে মামলার করতে পারবে, কোর্টের কাছে আসতে পারে। তো আদালত বলে যে যখন কোনো অসাধারণ এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয় জড়িত থাকে, তো তখন একজন সাধারণ নাগরিকও পুরো জাতির স্বার্থে একটা মামলা করতে পারবে। আর এছাড়া এই আদালত আরেকটা যুক্তি দেয় যে নাগরিকদের যে অধিকার আছে, ফ্রিডম অফ মুভমেন্টের যে অধিকার, এটা নট লিমিটেড টু এ স্পেসিফিক এরিয়া বাট এক্সটেন্ড টু এভরি ইঞ্চ অফ বাংলাদেশ। যে শুধু একটা নির্দিষ্ট এলাকার মধ্যে নাগরিকদের অধিকার সীমাবদ্ধ না, তা বাংলাদেশের প্রতিটি ইঞ্চির ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু কাজী মুখলেসুর রহমান ওইখানে যাইতে পারতেন, ছিটমহলের উনি বাসিন্দা না, বাট বাসিন্দা না হয়ে ওইখানে যাওয়ার অধিকার তো আছে, তো উনি কিন্তু এই দিক দিয়েও অ্যাগ্রিভ। আর এছাড়া আরেকটা গ্রাউন্ড হচ্ছে, এটা হচ্ছে সাংবিধানিক একটি গুরুত্বপূর্ণ ইস্যু জড়িত আছে। থার্ড, আমরা যদি ইস্যুর যেটা ছিল ওটা নিয়ে ডিসকাস করি, তো একটা স্টেট ডক্ট্রিনটা যেটা আছে, কোর্ট বলছে এটাকে রিজেক্ট করে দেয়। যে কোর্ট বলে শুধুমাত্র এই যে ডক্ট্রিনটা, এটা শুধুমাত্র মানে যুদ্ধকালীন সময়ের জন্য প্রযোজ্য হতে পারে, কিন্তু দেশের নাগরিকদের অধিকার এবং স্বাধীনতা ক্ষুণ্ণ করে এমন কোনো কাজ, মানে শান্তিকালীন সময়ে, যে ডাজ নট অ্যাপ্লাই টু পিস টাইম অ্যাকশনস দ্যাট ইনফ্রিঞ্জ আপন দ্য রাইটস অ্যান্ড লিবার্টিস অফ সিটিজেন্স। তো এই ধরনের কাজকে আমরা বিচারিক পর্যালোচনার বাইরে রাখবো না। তো আলটিমেটলি এইটার মাধ্যমে কিন্তু আমরা নির্বাহী বিভাগের উপর যে জুডিশিয়ারি একটা ওভারসাইট, এটাকে কিন্তু আমরা স্ট্রং করেছি। ফোর্থ যে ইস্যুটা, এটাই হচ্ছে মামলার ডিসিশন। তো আমরা দেখবো যে হাইকোর্ট ডিভিশনের আপিলেট ডিভিশন ডিসিশন কিন্তু চেঞ্জ হয় নাই, জাস্ট রিজনিংটা চেঞ্জ হয়েছে। কারণ হাইকোর্ট ডিভিশনও কিন্তু প্রি ম্যাচুরিটির কারণে আলটিমেটলি রিটটা খারিজ করে দিয়েছিল, রিট আবেদনটা যে আসলে এখনো রেটিফাই করা হয় নাই। তো আপিলেট ডিভিশনও সেম, যে অপরিপক্ক যে আবেদনটা যে অপরিপক্ক এটা মেনে নেয়। আদালত যেহেতু চুক্তিতে মানে পরিষ্কারভাবে বলা আছে যেটা তখনই কার্যকর হবে যখন উভয় দেশের অনুমোদন লাগবে, তো সেই অনুমোদনটি এখন যেহেতু দেখা হয় নাই, তো আইনগতভাবে এটাকে কার্যকর করা যাবে না। ফলে অসাংবিধানিক বলে যে ঘোষণা করার এই আবেদনটি আসলে সঠিক সময় করা হয় নাই, কারণ এখনো রেটিফাই করা হয় নাই। তো একমাত্র এই যে শুধুমাত্র এই পদ্ধতিগত একটা ত্রুটি, এটার কারণে আমরা দেখলাম যে সার্টিফিকেট ইস্যুতে শুধুমাত্র প্রসিডিউরাল কারণে খারিজ করলো না, কিন্তু এটা কিন্তু একটা আমরা দেখবো, আমরা কিন্তু এর আগে যে ডক্ট্রিন আগের ক্লাসে এটাও আলোচনা করেছি, যে আসলে একটা জিনিস যদি ওই সময় মুটনেস যদি না থাকে, তো প্রিম্যাচিওর গ্রাউন্ডে কিন্তু একটা রিট ইস্যু হতে পারে। একটা জুডিশিয়াল রিভিউর একটা হচ্ছে লিমিটেশন হচ্ছে এটা। তবে কোর্ট মামলা খারিজ করে দিলেও এখানে গুরুত্বপূর্ণ কিছু আইনি বিষয় কিংবা সাংবিধানিক মতামত কিন্তু দেয়। তো আমরা যদি বলি এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ফিউচার কেসের জন্য হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। আর এই অবজারভেশনটার কারণেই আমরা দেখব সাধারণত আমরা অ্যামেন্ডমেন্ট কেসগুলো যখন পড়ি, দেখি অ্যামেন্ডমেন্টকে আনা হয়, ওটাকে চ্যালেঞ্জ করে ওটাকে একটা অংশ বাতিল করা হয়, কিন্তু এটা হচ্ছে একটু ভিন্ন। এই মামলায় কোর্টের অবজারভেশনের কারণেই পরে হচ্ছে একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়। তো এই ক্ষেত্রে কি বলা হয়, কোর্ট বলে while the executive has the power to make treaties, the prime minister cannot unilaterally alter the country's boundary. Such actions, particularly those involving the cession of territory, require a law enacted by parliament. তো আপনারা আর্টিকেল 143 যদি আপনারা দেখেন, 143 ক্লজ 2 তে দেখবেন একটা কন্ডিশন আছে, যে যদি এরকম ভূমি হস্তান্তর রিলেটেড কিছু হয়, এক্ষেত্রে পার্লামেন্টারি অ্যাপ্রুভালটা মাস্ট। তো কোর্ট যেটা বললো যে নির্বাহী বিভাগের কাছে, যেমন আমাদের আর্টিকেল 55 ক্লজ 2 অনুযায়ী আমরা দেখবো যে আমাদের রিয়েল এক্সিকিউটিভ হচ্ছে প্রাইম মিনিস্টার, ওনার কাছে চুক্তি করার ক্ষমতা আছে, আর এটা নেওয়া হয় হচ্ছে রাষ্ট্রপতির নামে। কিন্তু প্রধানমন্ত্রী এককভাবে একটা দেশের সীমানা পরিবর্তন করতে পারবেন না। উনি যদি দেশের ভূখণ্ড অন্য কোনো দেশকে দিতে চান, তাহলে অবশ্যই জাতীয় সংসদের অনুমোদন লাগবে। তো এর জন্য যেটা ওনারা বললেন যে যদি দেশের ভূখণ্ড দিতে হয়, তাহলে অনুচ্ছেদ 2 এটা সংশোধন করতে হবে, আর 142 অনুযায়ী এখানে একটা সংবিধানের সংশোধনী লাগবে। তাহলে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে পার্লামেন্টারি অ্যাপ্রুভাল, আর আরেকটা জিনিস লাগবে হচ্ছে একটা সংশোধনী। এই দুইটা কাজ ছাড়া এক্সিকিউটিভ রাষ্ট্রের যে সম্পত্তি এটা হস্তান্তর করতে পারবে না। তো এই মামলার ফলে যেটা আসলে কি হয়, এখানে কিছু কনস্টিটিউশনাল প্রিন্সিপাল হয় যে পার্লামেন্টারি সভরেনিটি আছে, আলটিমেটলি এক্সিকিউটিভকে, আমরা এর আগে ক্লাসে পড়েছি যে এক্সিকিউটিভকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার দায়িত্ব হচ্ছে পার্লামেন্টের, যে তার রেসপন্সিবিলিটি নির্ধারণ করবে। তো পার্লামেন্টের এই ক্ষেত্রে যে টেরিটরির ক্ষেত্রে কিন্তু দেখবো যে পার্লামেন্টকে একটা সার্বভৌমত্ব দেওয়া হয়েছে। আবার জুডিশিয়াল
রিভিউয়ের স্কোপটাকেও বাড়ানো হয়েছে। ইন্টারন্যাশনাল রিলেশনস কিংবা ট্রিটির ক্ষেত্রেও হচ্ছে জুডিশিয়াল রিভিউ দেওয়া হবে। আবার সিটিজেনকে যে রাইটটা আছে এটাকেও বৃদ্ধি করা হয়েছে, যে সিটিজেন চাইলে পার্সোনালি অ্যাগ্রিভ না হলেও চ্যালেঞ্জ করতে পারবে। আবার তার যে রাইটটা আছে, ইট এক্সটেন্ড টু দ্য এভরি ইঞ্চ অফ ন্যাশনাল টেরিটরি রিগার্ডলেস অফ দেয়ার প্লেস অফ রেসিডেন্স। তারা যেখানেই বসবাস করুক না কেন, তাদেরকে মানে প্রত্যেকটা জায়গায় যাওয়ার তার অধিকার আছে, বসবাস করার তার অধিকার আছে। তো এইটার ফলে আসলে কিছু পদক্ষেপ সরকারকে নিতে হয়। আমরা বলেছি যে যার ফলে ফলোইং দ্য কোর্টস জাজমেন্ট, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ রাটিফাইড দ্য ট্রিটি by passing the third amendment to the constitution on November 28, 1978 যে এই রায়ের ফলে কিন্তু আমরা দেখব যে সরকার তৃতীয় সংশোধনী পাশ করে। তো এই যে চুক্তিটা আছে, এই সংশোধনীতে যে মুজিব ইন্দিরা চুক্তি যেটা আছে ওটাকে আইনি বৈধতা দেওয়া হয়। একই সাথে সংবিধানের 2 ক অনুচ্ছেদ সংশোধন করে বলা হয় যে আসলে যে উল্লেখিত চুক্তিতে যে অংশটুকু হস্তান্তর করা হয়েছে ওগুলো বাংলাদেশের ভূখণ্ডের বাইরে হবে, আর যেগুলো ইনক্লুড করা হয়েছে ওগুলো ইনক্লুড হবে। তো এর মাধ্যমে আমরা দেখবো যে আদালতের নির্দেশনা অনুসরণ করে এবং সীমানা পরিবর্তনের জন্য যে সংসদের অনুমোদন এটাকে কিন্তু নিশ্চিত করে। এরপরে আমরা যদি দেখি যে লং টার্ম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা কি করছি, যে আলটিমেটলি ওই সময় দেখেন 1974 সালেও যদিও অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, এটা কিন্তু দীর্ঘ সময়ের জন্য আমরা যে দিল্লি চুক্তি যেটা আছে এটাকে কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। তো এটাকে কার্যকর হতে আরো কয়েক দশক লেগে যায়। তো মানে এটা আমরা ফাইনাল এক্সচেঞ্জ অফ এনক্লেভস গুলো দেখবো যে ওয়াজ ইভেন্চুয়ালি ইমপ্লিমেন্টেড মাচ লেটার ইন 2015 যখন ভারত তার 100তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে এই চুক্তিটা বাস্তবায়ন করে 2015 সালে। তো এটা কিন্তু একটা ইন্ডিকেশন যে আসলে ইন্টারন্যাশনাল যে ট্রিটি গুলো আছে এগুলো কতটুকু কমপ্লেক্স হতে পারে। তো এই মামলার আসলে পাবলিক ইন্টারেস্টের ক্ষেত্রে এই মামলার লিগ্যাল সিগনিফিকেন্সটা কি, তো আমরা দেখবো যে এই মামলায় কিন্তু আসলে যে বেরুবারি কেসটাতে আছে এখানে কিন্তু লোকাল স্ট্যান্ডি যেটা আছে এটা একটা উদার ব্যাখ্যা আমরা দেওয়া হয় যে নাগরিকের যদি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয় জড়িত থাকে তখন কিন্তু সরকারের যে কোনো পদক্ষেপ ওটাকে চ্যালেঞ্জ করা যাবে। আর বাংলাদেশে যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনকে ডেভেলপ করার একটা ফাউন্ডেশন এটা খুলে দেয়, পথটা খুলে দেয়। তো এটা আমাদের জন্য অনেকটা দুর্ভাগ্যজনকও বলা যায় যে আসলে আমরা এত আর্লি আমাদের লিবারালাইজেশনের পথে আমরা হাঁটলেও যে লোকাল স্ট্যান্ডি আমরা কিন্তু আবার মাঝখানে একটা ইনার্শিয়া দেখতে পারি, যে একটা দীর্ঘদিন আমরা এইটা ডেভেলপ করতে পারি নাই। আবার 1997 সালে যে হচ্ছে আমাদের ফর্মালি এই জিনিসটা এস্টাবলিশ করতে পেরেছি আমরা ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ মামলায়। তো এটার লিগ্যাল সিগনিফিকেন্স গুলো যদি আমরা আলোচনা করি, যে চুক্তি করার ক্ষমতা নিয়ে এখানে তাহলে কি বলা হলো, যে চুক্তি করার ক্ষমতায় যে লিমিটেড, পার্লামেন্ট আলটিমেটলি এক্সিকিউটিভের যে চুক্তি করার ক্ষমতা এখানে লিমিটেড, পার্লামেন্টের এখানে একটা ওভারসাইট লাগবে যে সংসদ তদারকি করবে, আর সেপারেশন অফ পাওয়ারটাও অ্যাফার্ম করলো যে এক্সিকিউটিভ আর পার্লামেন্টের মধ্যে যে ব্যালেন্সটা এটা কিন্তু এনশিওর করেছে। তো আমরা এই মামলার কি প্রিন্সিপাল কি আসলে মূলনীতিগুলো পেলাম, একটা হচ্ছে লোকাল স্ট্যান্ডিং নিয়ে তাহলে আমরা একটা মূলনীতি পাইলাম যে কোনো সিটিজেন গভর্নমেন্টের যে অ্যাকশন আছে যদি সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ ইস্যু জড়িত থাকে তাহলে ডাইরেক্ট পার্সোনাল ইনজুরি যদি নাও থাকে তাও সে হচ্ছে মামলা করতে পারবে। এটা অ্যাক্সেস টু জাস্টিসকে ইনক্রিজ করেছে। আবার লিমিটস অন এক্সিকিউটিভ পাওয়ার, যে প্রাইম মিনিস্টার ইউনিলেটারালি রাষ্ট্রের যে সীমানা আছে এটাকে চেঞ্জ করতে পারবেন না। তো পার্লামেন্টারি সব যে অ্যাপ্রুভালের সিস্টেমটা লাগবে, পার্লামেন্টের পাওয়ারটাকে বাড়াইলো। আবার জুডিশিয়াল রিভিউর যে পাওয়ারটা দেখলাম যে অ্যাক্ট অফ স্টেট যা শিল্ড দিয়ে দিবে না, যে জুডিশিয়াল স্ক্রুটিনি করা যাবে না, তো বিচারিক পর্যালোচনার যে ক্ষমতা এটাকে কিন্তু বৃদ্ধি করেছে। আবার কনস্টিটিউশনাল টেরিটরির যে সিস্টেম, আলটিমেটলি এটা যদি করতে হয় তাহলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এটাও লাগবে, যেটা আমাদের রাষ্ট্রের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এটাকে কিন্তু রক্ষা করেছে। তো শেষ পর্যন্ত আমরা যদি সব মিলিয়ে আলোচনা করি, বেরুবারি মামলাটি কিন্তু বাংলাদেশের আইনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নজির। এটি সংবিধান, জনস্বার্থ মামলা কিংবা নির্বাহী ক্ষমতা সীমা সম্পর্কে অনেক নজির স্থাপন করে, যেগুলো স্টিল রিলেভেন্ট। এই মামলাটি কিন্তু দেখিয়ে দিয়েছে যে কিভাবে একজন সাধারণ নাগরিকের আপিল শেষ পর্যন্ত মানে আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আইনি যে ফ্রেমওয়ার্ক এটা সৃষ্টি করে দিতে পারে। কাজী মুখলেসুর রহমান চ্যালেঞ্জ করার কারণেই কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখবো যে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছিল, যেটা কিন্তু সংবিধানে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ এনেছে। ধন্যবাদ আজকের কেস অবজারভেশন দেখার জন্য। আমরা এইভাবে আরো কেস সিরিজটা কন্টিনিউ করব, যেখানে সংবিধানের গুরুত্বপূর্ণ মামলাগুলো আমরা কভার করব। অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ মামলাগুলো যদি আপনারা জানতে চান কোনো স্পেসিফিক কেস, তাহলে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।